বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা সারা বিশ্ব থেকে যারা দেখছেন বা দেখবেন, আজকে আমাদের বুধবার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শারাফত হোসেন বাবু, লেটস টক উইথ শারাফত অনুষ্ঠানে আমরা আজকে আমন্ত্রিত অতিথি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, ইজ এ প্রেসিডেন্ট অফ বিএনপি মালয়েশিয়া, এবং উনি আমার ব্রাদার কলিগ। আমাদের সেই 111 উপরে যোদ্ধাদের একজন অন্যতম যোদ্ধা ছিলেন, টেলিকনফারেন্সের যোদ্ধা বেগম খালেদা জিয়ার সাথে অনেক প্রোগ্রাম করেছিলাম। সেই বাদলুর রহমান কাছকে অনেক কষ্টে পেয়েছি, আর উনি ভেরি বিজি, মালয়েশিয়া টু ঢাকা, ঢাকা টু মালয়েশিয়া। সো আমরা আজকে প্রত্যেক বুধবারে যে আমরা শোটা করি, দর্শক, লেটস টক উইথ শারাফতে আমরা হু ইউ আর বলি। আজকে আমরা জিজ্ঞেস করবো হু ইউ আর মিস্টার বাদলুর রহমান। সো ওয়েলকাম টু আওয়ার শো, মিস্টার বাদল। থ্যাংক ইউ ভেরি মাচ শরবত ভাই, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত অতিথি করার জন্য। আর যখনই আপনি আমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন সবার মাঝে, হু এম আই, এটা বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমি হচ্ছি সেই সময়কার 111-এর বিরুদ্ধে যে যোদ্ধারা যারা যুদ্ধ করেছেন তাদেরই অন্যতম শরবত বাবুর একজন ভাই। এটাই আমার বড় পরিচয়। আর আমি দর্শক দর্শক আমরা আমরা আসছি, ওনার পরিচয় দিলেন কিছুটা, কিন্তু আমরা ওনার কাছে ফ্লোর দিয়ে দিব। প্রতিনিয়ত আমরা নিজেরা অনেক কথা বলি হোস্ট হিসেবে, বাট আজকে আমরা বলবো, আমি শুরু করেছি বেশ কিছুদিন, প্রায় 20-25টা হয়ে যাবে এপিসোড, যে আমরা যে আসছে তাকে বলি হু ইউ আর। কারণ বাংলাদেশ টেলিভিশন বলেন, সারা বিশ্বের টেলিভিশন বলেন, দর্শক শ্রোতারা যারা দেখছেন, যে ওই এই টপিকগুলো মানুষ জানতে চায়। ইটস এ ভেরি ফ্রুটফুল মেসেজ। সো মিস্টার ইঞ্জিনিয়ার বাদলুর রহমান, ফ্লোর ইজ ইয়ার্স। আপনি কে? আপনি কোথায়, আপনার জন্ম, আপনার স্কুল কোথায় ছিল, আপনার কোনো ইতিহাস গড়ার কোনো ঘটনা আছে কিনা, মানুষের মনে টাচ করবে এরকম কোনো গল্প আছে কিনা, যে ঢাকা, আপনার গ্রামের বাড়ি থেকে বা ঢাকা থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া টু ঢাকা, হু ইউ আর অ্যাকচুয়ালি আমাদের যদি বলেন। ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ শরবত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের যারা দেখছেন তাদের সবাইকে। যখন আমাকে বলা হয় হু ইউ আর, তখন আমাকে বলতে হবে যে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ কর্মী, যে জাতীয়তাবাদের আদর্শ অনুপ্রাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য। এটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু। আমার জন্মস্থান টাঙ্গাইলের কালিহাতীতে। আমার আহ, বেড়ে ওঠা শৈশব, কৈশোর আহ, এবং যৌবনের প্রারম্ভিক আমি কালিহাতীতে কেটেছি। এরপরে কাকবাড়ি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পাস করে রুয়েট থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করে আমি 90 সালে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলাম। 90-এর গণ আন্দোলনের আহ বিজয়ের পর যখন সৈন্যদের সাথে পতন হলো, আমি এক বুক আশা নিয়ে নিজের বাড়ি উন্নয়নের জন্য এবং একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমি মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলাম। এবং সেইখানে মালয়েশিয়াতে দীর্ঘ 35 বছর আমি আমার নিজের সাথে সংগ্রাম করেছি। আমার অর্থনৈতিক উন্নয়নের সংগ্রাম করেছি। সেখানে আমি মাস্টার্স করেছি, সেখানে আমি বিয়ে করেছি, আমার ছেলে মেয়ে সহ একটা জীবন যাপন করেছি। বাট একই সাথে বাংলাদেশের রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ থেকে এই সারাটা জীবন জাতীয়তাবাদী দলের সাথে থেকে আমি জাতীয়তাবাদী দলের আন্দোলনের সাথে নিজেকে সবসময় সাথে থেকেছি, আন্দোলনে অংশগ্রহণ করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে থেকেছি। সারা বিশ্বব্যাপী গণশীলের সাথে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে সমন্বয় সাধন করেছি। আমাদের বাংলাদেশের যারা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে থেকেছেন তাদের সাথে সমন্বয় করেছেন। এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমরা সংযোগ রেখে আন্দোলন সংগ্রাম করেছি। এবং আমাদের সেই বহুল প্রচলিত রেমিটেন্স শাটডাউনের যে প্রোগ্রাম উনি দিয়েছিলেন স্বল্পকালীন জন্য, সেই রেমিটেন্স শাটডাউনের সাথে আমরা অংশগ্রহণ করে স্বৈরাচারের সাথে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। এটাই হচ্ছে একটা সংক্ষিপ্ত আমার জীবন। তবে আমার সব থেকে মূল্যবান যেটা আমাদের আজকের উপস্থাপক শরৎ বাবু ভাই বলেছেন, 111-এর সময় যখন বিশ্বব্যাপী আমরা বিভিন্ন ম্যাটার একজন আরেকজনকে চিনতাম না, সবার সাথে সবার পরিচয় ছিল না। বাংলাদেশে আমাদের নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেক নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, বিএনপির অনেকেই পলাতক ছিলেন। ওই সময়ে বাংলাদেশে কথা বলার মতো কেউ ছিল না। তখন আমরা বিদেশে যারা অবস্থান করেছি, আমরা সবাই সংঘবদ্ধ হয়েছিলাম, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা ক্যান্টনমেন্টে অঞ্চলে থাকা অবস্থায় দেশ নেত্রীর সাথে আমরা টেলিকনফারেন্সের মাধ্যমে আমরা আন্দোলনের
ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছি এবং সেই মোতাবেক বিশ্বব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলেছি এবং সেই আন্দোলনটাই ছিল আমাদের রাজনৈতিক জীবনের সব থেকে মূল্যবান একটা বিষয়, যেটা আমরা বিদেশি প্রবাসী নেতা হিসেবে আমরা সারা জীবন মনে রাখবো। আমি একজন ইঞ্জিনিয়ার, মালয়েশিয়াতে আমি ব্যবসা বাণিজ্য করি এবং এখান থেকেই বাংলাদেশের আমি যারা রিমিটেন্স পাঠায় তাদের সাথে রিমিটেন্সের ব্যবসা করেছি। আমি 3টে এয়ারলাইন্সে রিপ্রেজেন্টেশন করেছি মালয়েশিয়াতে। আমি মালয়েশিয়ার সামাজিক সাংস্কৃতিক অঙ্গ অঙ্গ সংগঠনের সাথে আমি জড়িত। এখানে কালচারাল সেন্টার আমি প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশ কালচারাল সেন্টার, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মালয়েশিয়ার 2001 সাল থেকেই সভাপতির দায়িত্ব পালন করেছি। এটুকুই হচ্ছে আমার সংক্ষিপ্ত ও এম আই। জনাব মিস্টার বাদল, আপনি চমৎকার ভাবে ছোট্ট ভাবে বলে দিলেন আপনার জীবন কাহিনীটা কিন্তু ছোট না। সো আমি যেটা বলতে যাচ্ছি, কয়েকটা পয়েন্ট নিয়ে আপনার সাথে কথা বলবো। রিসেন্টলি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভিজিট করেন মালয়েশিয়াতে, আপনি সভাপতি থাকা অবস্থায়। আপনাদের প্রাপ্তি এবং প্রত্যাশা কি ছিল এবং প্রাপ্তি কি পেলেন, যদি ছোট্ট করে বলতে পারেন। দর্শকরা কিন্তু লোভে নিচ্ছে এসব। এই দুইটা সফর, মালয়েশিয়া টু চায়না, এটা বাংলাদেশের ইমেজটা অনেকটাই গৌরবান্বিত করেছে বলে আমাদের মনে হয় মিডিয়া থেকে, কারণ ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট মুডে ছিল দুইটা সফর। প্লিজ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে এসেছিলেন 21 তারিখে এবং উনি চলে গেছেন 22 তারিখ, মানে মাত্র 18 ঘন্টার রাত্রি 10টায় উনি হোটেলে এসেছেন এবং পরের দিন 3টার সময় উনি চায়নার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছেন। এই স্বল্প পরিসরে উনি যখন প্রথম আসলে এসেই আমরা মালয়েশিয়া বিএনপি, বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ কমিউনিটির সাথে সমন্বয় করে আমরা একটি ওনার সাথে অনুষ্ঠান করেছিলাম, মত বিনিময় এবং শুভ সমাবেশে, যেখানে উনি এসেছিলেন মাত্র 10 মিনিটের জন্য। কিন্তু আপনি শুনে খুশি হবেন যে উনি আমাদের এই অডিয়েন্সকে দেখে, অডিয়েন্সের সাথে উনি ডিসিপ্লিন দেখে উনি 1 ঘন্টা 20 মিনিট অনর্গল বক্তব্য দিয়েছেন। এবং সেটাই ছিল আমাদের সব থেকে বড় প্রাপ্তি, যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এবং প্রথম বিদেশ সফরে মাত্র 10 মিনিট অবস্থান করতে গিয়ে উনি 1 ঘন্টা 20 মিনিট কথা বলেছেন। এবং সেখানে ওনার যে বাংলাদেশকে ওনার যে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মাফিক উনি যে কর্মগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সেগুলোর বিষয় ব্যাখ্যা করেছেন, সবার সাথে মত বিনিময় করেছেন এবং প্রবাসীদের জন্য উনি যে সমস্ত কাজকর্ম করবেন বিশ্বব্যাপী সেগুলো বর্ণনা করেছেন। বিশেষ করে আমরা মালয়েশিয়া যারা থাকি, মালয়েশিয়ান প্রবাসী এবং মালয়েশিয়ার বিএনপিতে যে প্রত্যাশা ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের শ্রমবাজার, যেটা তাদের অপকর্মের কারণে বন্ধ হয়ে গিয়েছিল, সেই শ্রমবাজারটা যাতে আবার করতে পারেন এবং ওখানে যারা অবৈধ আছেন তাদেরকে যাতে বৈধ করা যায়। এবং একই সাথে আমাদের একটা প্রত্যাশা ছিল যে প্রবাসীদের যে সমস্ত দুঃখ দুর্দশা আছে সেগুলোর জন্য উনি যেন একটা ফলপ্রসূ কোনো উদ্যোগ নেন উনি বলেছেন। এবং সেই মোতাবেক ইনশাল্লাহ এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকে দুই দেশের আলোচনা শুরু হয়ে যাচ্ছে এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ওনাকে কথা দিয়েছেন ইনশাল্লাহ শ্রমবাজার খুলে যাবেন এবং অবৈধদের বৈধ প্রক্রিয়াটাও শুরু হবে। এবং আপনি শুনলে খুশি হবেন, এই প্রথম মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধান জনাব আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যেভাবে যে সম্বর্ধনা দিয়েছেন, ওনার বাসায় নিয়ে ওনাকে লাঞ্চ করিয়েছেন, ওনার সহধর্মী ডক্টর জুবাইদুর রহমান সহ, এবং মালয়েশিয়ান রাজা ওনাকে তার বাসায় আমন্ত্রণ করে তাকে আপ্যায়িত করেছেন এবং সৌজন্য বিনিময় করেছেন। এই যে বিশেষ রিলেশন, এই রিলেশনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওনার নিজের ফেসবুক পেজ থেকে একটা ভিডিও উনি পোস্ট করেছিলেন, যেখানে একটা গান দিয়েছিলেন যে আমার বন্ধু মহাজাদু জানে। এই বাংলাদেশি গান এবং তার সাথে দুই দেশের যদি রাষ্ট্রপ্রধানের যে সুসম্পর্ক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিটের ফলে আমাদের যে প্রাপ্তি, এই প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে যথেষ্ট মিল পেয়েছি। আমরা সেখানে দুই দেশের ব্যবসা বাণিজ্যের যে যেটা উন্নতি হবে ভবিষ্যতে সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি রাজনীতি এবং সাংস্কৃতিক বিনিময় এবং একই সাথে শ্রম বাজারও আবার পুনরায় খোলা হবে। এগুলো একটা বিশদ বর্ণনা করলে হয়তো আপনি জানবেন। এবং আমাদের মুখপাত্র জনাব মাহাদি আমিন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বলেছেন। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের প্রত্যাশা এবং তার সব মানে সেটা পূরণ হয়েছে, আমরা যতটুকু আশা করেছেন মালয়েশিয়াতে বিশেষ করে। আপনি মালয়েশিয়া সফর সম্বন্ধে চমৎকার কিছু কথা বললেন।
সরি ইন্টারাপ্টের জন্য দর্শক, আমার ফোন এই সোশ্যাল মিডিয়ার ফোন ছাড়া চলা যায় না, তো স্টুডিওর সাথে যোগাযোগ আমাদের ফোনের মাধ্যমে, সো একটা সাউন্ড চলে আসলো, অ্যাকসেপ্ট আওয়ার অ্যাপোলজি। সো মিস্টার ইঞ্জিনিয়ার বাদল, আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনি বিএনপির সভাপতি হয়েছেন বহুদিন ধরে। এখন বিএনপি কিন্তু নির্যাতিত একটা দল হিসেবে প্রমাণিত ছিল সারা বিশ্বে এবং দেশে 17 বছর গত। সেই 17 বছরের ঠিক মানে মূল সময়গুলো এখন পর্যন্ত আপনি ধরে রেখেছেন। আপনার খারাপ সময় গেছে, ভালো সময় গেছে। যখন আপনি বিএনপি পাওয়ারে ছিল না, ফ্যাসিস্ট সরকারের 17 বছরের কিছু ব্যাখ্যা দেবেন যে মালয়েশিয়াতে কারা কারা গেছে, কাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, এগুলো একটু জানা দরকার। কারণ আপনারা মালয়েশিয়াতে মিস্টার মাহবুব আছেন, আপনি আছেন, আপনি সভাপতি উনি আছেন, এবং বর্তমানে আপনি একজনকে আমার সাথে পরিচয় করেছিলেন, ডাক্তার তনু, ইজ সাচ এ ওয়ান্ডারফুল পারসন। আমার মালয়েশিয়া সফরে আপনার অ্যাবসেন্সে উনি আপনার অ্যাবসেন্সটা বুঝতে আমাকে দেয় নাই। আই রিয়েলি স্যালুট টু হিম অ্যান্ড স্যালুট টু ইউ, যে আমরা যাওয়ার পর আমাদেরকে, হ্যাঁ আমরা নিজেরা আমরা ক্যাপাবল টু হ্যান্ডেল আওয়ার ওন, বাট স্টিল দলের নেতাকর্মীরা বা সমর্থকরা যদি একটু মজা করি, আমরা একসাথে বসে ঘুরে আড্ডা ফাড্ডা দিতে পারি, সেই জন্য আপনাকে ফোন করা, এবং ইউ ডিড দ্য রাইট থিং। আমি যদি বলি যে আপনার এই যে বাজে সময়টাতে একটু যদি আপনি স্মৃতিচারণ করেন, হোয়াট হ্যাপেন দেয়ার, ইভেন কোকো, আমাদের প্রায়ত মরহুম কোকো রহমান ছিলেন ওখানে। আপনারা মালয়েশিয়াতে কিন্তু ওখানে কোকো আমার স্ত্রী পরিবার ছিলেন, আমরা অনেক কিছুই জানি না। পারিবারিকভাবে হয়তো আমরা অনেক কিছু জানি, কিন্তু আপনার সামাজিকায়নে, সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে অনেকে অনেক কিছু জানে না। যদি আপনি যেগুলা পড়ার প্রয়োজন নাই, বাট কিছু কিছু জিনিস যদি আপনি বলতে চান, মালয়েশিয়ার নামে সুনাম যেমন আছে, বদনামও কিছু আছে, কিন্তু যে অনেক লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে কিন্তু ওখানেই ঢুকে যায় সব। তারা কিভাবে আপনার সাথে ফেস করছে? এখন সরকার আসার পর আপনারা তাদেরকে কিভাবে অ্যাকাউন্টেবল করার চেষ্টা আছেন? প্লিজ, এগেইন ফ্লোর ইজ ইয়ার্স। আমাদের আমাদের অনেকেই ছিলেন, আমি হয়তো নামগুলো এই মুহূর্তে ডিসক্লোজ করছি না। আমরা এটুকু বলতে পারি আমাদের প্রয়াত ভাই আর কোকো ভাই ছিলেন আমাদের এখানে, আবার আপনাদের আত্মীয় স্বজনদের ছিলেন, আমাদের কয়েকজন এমপি ছিলেন, সাবেক এমপি, কয়েকজন সরকারি প্রধানমন্ত্রী অফিসের কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, যারা সবাই আমরা মিলেমিশে থেকেছি ওই সময়। হাসিনার তাদের বিরুদ্ধে ইয়া ছিল, গ্রেপ্তার করানো ছিল, গ্রেপ্তার করতে পারলে তাদের হয়তো আরো বড় ক্ষতি করতে পারতেন। কিন্তু তাদের সাথে সবার সাথে আমরা জাতীয়তাবাদী পরিবারের সদস্যের মতোই একজন একজনের পাশে দাঁড়িয়েছি। আমি নামগুলো ডিসক্লোজ করছি না, কিন্তু এটুকু বলছি যে আমাদের রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এখন রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে হয়তো মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, অনেকে আমাদের সাথে ছিলেন। আমরা সেই দিনে সেই সময়ে যখন যাদের পাশে দাঁড়িয়েছে বা আমাদের দাঁড়ানো, এটা অনেক প্রয়োজন ছিল, দরকার ছিল। কারণ দলকে বাঁচাতে হলে এই মানুষগুলো আন্দোলন সংগ্রাম করেছে, দলের জন্য তারা সংগ্রাম করেছেন, দলের জন্য অনেক ত্যাগ করেছেন। আমরা যাতে দলের নেতা কর্মীরা তাদের পাশে যদি না দাঁড়ায়, তাদের যদি রক্ষা না করি, তাহলে আজকে আমাদের এই দল হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারত না। আমাদের সেই জন্যই আমরা এই কাজগুলো করেছি। শুধু আমি করি নাই, সব দেশেই সবাই আপনারা করেছেন। মালয়েশিয়াতে আমাদের সুযোগ বেশি ছিল এই কারণে যে মালয়েশিয়া অনেক কাছে ছিল এবং মালয়েশিয়া আসা তাদের জন্য অনেক সুযোগ ছিল। আমি এবং আমার দলের যারা নেতা কর্মী যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, তারা সবাই একসাথে সবার পাশে আমরা দাঁড়িয়েছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়ার আরো একটা বড় গুণ হচ্ছে যে মালয়েশিয়াতে আমাদের নেতা কর্মীদের মধ্যে দুই একজন অবশ্যই একটু অন্যরকম আছেন, বাট অধিকাংশই সবাই খুব ভালো, সৎ এবং নির্ভীক। তারা সবাই দলের জন্য কাজ করেছেন এবং সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে থেকে অবিচল থেকেছেন। এবং এই জায়গাটাতে কোনো রকমের কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, আমরা কিন্তু করেছি এবং করে যাচ্ছি। আর আমাদের সব থেকে বড় বড় যেটা আশাটা হচ্ছে যে আমার দল যদি রাষ্ট্র ক্ষমতা থাকে, এই যে স্বাধীনভাবে আমি এখন বাংলাদেশে আসছি, মুভমেন্ট করছি, চলাফেরা করতেছি, এটাই সব থেকে বড় প্রাপ্তি। আগে তো হাসিনা সরকারের সময় হুলিয়া ছিল, আমরা দেশেই আসতে পারতাম না, মা বাবাকে দেখতে পারতাম না, মা বাবার পাশে দাঁড়াতে পারতাম না। কিন্তু এখন তো আমরা বাংলাদেশে, যদি আমার মা বাবা মারা গেছেন, কিন্তু বাকিরা তো আসতে পারছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর প্রবাসীরা তো বাংলাদেশে শুধু টাকায় পাঠায় না, তারা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়, তার পরিবার একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, দেখতে চায়, তার পরিবারের সদস্যদের জানমালের রক্ষা দেখতে চায়, তার নিজের সম্পত্তি সেটা রক্ষা করতে চায়। এই সবকিছু মিলিয়ে আবার বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রবাসী কার্ড যেটা চালু করার কথা ঘোষণা দিয়েছেন এবং প্রবাসীদের দেখভাল করার জন্য যে সমস্ত উদ্যোগগুলি নিয়েছেন, সেই উদ্যোগগুলো প্রবাসীরা প্রশংসা করছে। এবং আমাদের প্রত্যেক নেতা কর্মী তারা কিন্তু কিছু প্রার্থীর জন্য রাজনীতি করে, তারা শুধু চায় যে আমার দল রাষ্ট্র ক্ষমতায় থাকুক, আমার দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উদ্যোগীতে হয়ে
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে কাজ করেন এবং বাংলাদেশের উন্নতি এবং উন্নয়নের জন্য কাজ করে সেটা দেখতে চাই। এবং প্রবাসীদের জন্য যাতে ভূমিকা রাখেন, কারণ আগামীতে প্রবাসীরা ভোটার হবেন, পোস্টাল ভোট দিবেন, এবার শুরু হয়েছেন এই অগ্রযাত্রায়, তারাও অংশগ্রহণ করবে যাতে এই কন্টিনিউশনটা থাকে। সেই জন্য আমরা অনেকে খুশি। এবং আমাদের যে কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনের থেকে আমাদের ক্ষমতায় যে বা বিএনপি আরোহণ করেছেন এটা দেখার পরেই আমাদের সকল প্রত্যাশা পূরণ হয়েছে ইনশাআল্লাহ। আপনি তো বড় সুন্দরভাবে কথা বলেন বাদল ভাই, টক শোতে আসতে চান না কেন? আই ডোন্ট নো, আই স ইউর সাম পলিটিক্যাল ক্লিপ। আপনি দুর্দান্ত ভালোভাবে আমি নিজেও অনেক প্রোগ্রাম লিড করেছি, আমি মডারেট করি, আমি সভাপতিত্ব করেছি হাজারো প্রোগ্রাম। কিন্তু আই স ইউর ফিউ ক্লিপস রিসেন্টলি। আপনি চমৎকার একজন মডারেটর, আপনি সুন্দরভাবে মিটিং পরিচালনা করতে পারেন। একটা সভাপতি অনেক জায়গায় অনেক সময় করতে পারে না, বাট আজকে বুঝছি যে আপনার সাথে কথা বলে যে ইউ আর এ গুড টকার। সো আপনি তো সংসদ নির্বাচন করেছেন, আমি নেগেটিভে যাব না। সংসদ নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনি করেন নাই বা করতে পারেন নাই বা করতে দেওয়া হয় নাই, এগুলোতে যাচ্ছি না। আপনি যে সভাপতি হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন, আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যা ঘটে গেল, আমি শর্টকাট করেছি কেন, আমিও টাইম আমাদের 12টায় অ্যাকচুয়ালি প্রোগ্রাম, আমরা একটু শিফট করে নিয়ে একটায় চলে আসছি, কিন্তু একটা করতে গেলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন কিন্তু দুপুর, আমাদের উইকডেজ, হোম কেয়ার বিজনেস, বিভিন্ন ব্যবসায় জড়িত আমরা। সো ওই টাইমটা ভেরি ভেরি ইউনিক টাইম ফর অল অফিসিয়াল অ্যাক্ট। আর ঠিক আমার বাংলাদেশের স্টুডিও থেকে আমরা সেট করেছি যে বুধবারটায় সুবিধা হয়। সো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভেরি ভেরি গুড টকার নিয়ে আসি। So, আপনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বা শিক্ষামন্ত্রীকে নিয়ে যেসব স্লোগান চলছে শিক্ষার্থীদের, এবং আহ, পরীক্ষাটা পিছিয়ে দিল না কেন, এবং উনি পক্ষ থেকে উনি ইনডাইরেক্টলি সরি বলেছেন, ডাইরেক্ট সরাসরি না বললেও সংসদে, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে ওনার একার, যেরকম একসময় আমাদের নেতা বলেছিলেন ওনারা একার সিদ্ধান্ত নিয়ে দেশে আনতে পারছেন না, এখন ওইটাই কি কপি করছেন যে ওনার একার সিদ্ধান্তে উনি বন্ধ করতে পারেন নাই। মন্ত্রী তো একার সিদ্ধান্ত অনেক কিছু করতে পারতেন, ইনস্ট্যান্ট বাচ্চারা এই বৃষ্টিতে, আমরা বিদেশ থেকে যা দেখছি, এটাকে ধর্মজাল করে, এটাকে ঘটনা ঘটিয়ে বা এতগুলা বাচ্চা বাজারে নিয়ে আসা তো শুধু মানুষের আন্দোলনের মানে খালি, আপনি যদি বলেন যে দুষ্কৃতিকারীরা সুযোগ দিচ্ছে, এটা বললে হবে না। আমরা দেখছি ফুটেজগুলোতে রিয়েল স্টুডেন্টরা কিন্তু আন্দোলন করছে। এটা নিয়ে সরকারের পদক্ষেপ কি নিচ্ছে ইন্টারনালি জানেন কিনা, বা উনি কি পদত্যাগ করতে যাচ্ছিলেন কিনা, নাকি এটা সেটেল হয়ে গেছে এখন, একটু যদি বলেন। এটা নিয়ে কিন্তু আমি সাংঘাতিক চলছে বাইরে। আমি সরকারের এই অংশটা হয়তো আমি বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় যে ওই সময়ে যেহেতু বাচ্চাদের বিষয় ছিল, বন্যার বন্যার পরিস্থিতি খারাপ ছিল, এটা একদিন দুদিন এক সপ্তাহ এটা পিছিয়ে দিলে ইয়াটা পরীক্ষাটা পিছিয়ে দিলে কোনো খারাপ কিছু হতো না, বা তাই করা উচিত ছিল। বাচ্চা কাচ্চাদের ব্যাপারে প্রত্যেকটা পরিবার অনেক ইমোশনাল, এখানে ইমোশনাল, তাদের সেফটি সিকিউরিটিটাও একটি ইমোশনাল, রাষ্ট্রের ওটা একটা দায়িত্ব। তো মন্ত্রী মহোদয় এটা করতে পারতেন। আবার মন্ত্রী মহোদয় যে কাজ করছেন সিনসিয়ারিটি নিয়ে, সিনসিয়ার ভাবে, সেটাও কিন্তু আমরা দেখছি। অনেক সময় ওনাকে এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যেভাবে ওনাকে সোশ্যাল মিডিয়াতে হেয় প্রতিপন্ন করে রিল করে বা কথাবার্তা বলে, সেটাও কিন্তু আমাদের সমাজের অবক্ষয়ের একটা প্রতিফলন। একদিকে যেমন উনি ভুলটা করেছেন, আর দিয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে বাচ্চা কাচ্চারাও ভুল করে যাচ্ছে। এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনে এই বাচ্চা কাচ্চাদেরকে ইউজ করে একটা অংশ সুযোগ নিচ্ছে, এটা কিন্তু আবার স্পষ্ট। আর বিভিন্ন মিডিয়াতে সেটাও প্রকাশ পাচ্ছে যে ওখানে ছাত্রদের থেকে অছাত্র বেশি, তার মধ্যে আওয়ামী লীগের একটা অংশ ছেলেমেয়েদের অংশগ্রহণ, যারা বা বুঝতে কিছু ছেলেমেয়ে যারা করবেন পড়াশোনা করে, তাদের অংশগ্রহণ দেয়। এই না, পরিস্থিতিটা মিস্টার বাদল, আমি আপনাকে একটু থামাচ্ছি। এই যে আমরা বলি যে আওয়ামী লীগ বা এদিক সেদিক, এগুলো বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা তো সুযোগ নেবেই, কিন্তু আমাদের বিদেশেও যেটা আছে, মালয়েশিয়াতেও আছে বোধ সম্ভবত, আপনারা জানেন, এক্সিকিউট ৩-৪ মাস ৫ মাসের সরকার এক্সিকিউট করতে হবে সাথে সাথে বসে, হোয়াটস গোয়িং অন, রাইট। এটাকে যেন এক্সেলেন্ট করতে না পারে, একটু বসতে এখানে হবে, সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে। এখানে প্রয়োজনে সুযোগটা স্ট্যাপ আউট করতে সুযোগটা হবে, দেওয়া স্ট্যাপ ঠিক আউট হয় নাই। করে সরকারকে সুযোগ করে দেবে যে লেটস সুযোগটা দেখো দেওয়া ঠিক আমরা কি হয়নি। করতে আপনি পারি। আপনি যথার্থই বলেছেন, সুযোগটা দেওয়া ঠিক হয়নি। উনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন, এবং এইসব জায়গায় যত কম কথা বলা যায় এবং খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলাটা হচ্ছে সব থেকে ভালো। ছাত্রদের পড়াশোনা নিয়ে মা বাবারাও অনেক উদ্বিগ্ন থাকেন,
এবং যেখানে প্রশ্নপত্র ভুল সেটাকে সংশোধন করা বা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা যেমন হয়েছে, ঠিক তেমনি ভাবেই পরীক্ষাটা পিছিয়ে দিলে বা পরীক্ষা যাতে ছেলেমেয়েদের কোনো ক্ষতি না হয় সেই দিকে কথা বলা, সেই দিকে লক্ষ্য রাখা খুব জরুরি ছিল। এটা আমরা মনে করি যে এটা উনি ভুল। আমি 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 একটা জিনিস জোরে দিই, আপনি রাজনীতিবিদ, আপনার অনেক বুদ্ধি মাথায়, যারা সভাপতিত্ব করছে মোর দেন 20 ইয়ার্স ইন মালয়েশিয়া, মাথায় কিন্তু ঘিলু আছে নাকি ওই শিক্ষা মন্ত্রণালয় বা সেটা যদি করতে শিক্ষামন্ত্রীকে চান সামনে রেখে একটা সরকারকে একটা বেগাদা ফেলার কোন চক্র কাজ করছে? কিছু বই আনে, সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য। আপনি শুনতে পারছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই শিক্ষামন্ত্রীকে সামনে রেখে কোন একটা অপশক্তি এটাকে ব্যবহার করছে না তো? অবশ্যই করছি। আমরা তো আপনার দেখলাম যে যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলে অনেক ছাত্র সেখানে আছেন। এমনও অনেক ছেলেপেলেদেরকে সাংবাদিকরা আইডেন্টিফাই করে বের করেছেন যেখানে একটা একটা শ্রেণী থেকে যারা এখান থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন, বা নিশ্চিত দূষিত ছাত্রদের ছেলেমেয়েরা সেখানে বিভিন্ন রকমের ঢুকে পড়েছেন। এটা তো স্বাভাবিক, তবে পরিস্থিতিটা তৈরি হওয়ার আগে আরো বেশি সাবধান হওয়া জরুরি ছিল। ওকে, আমি আবার একটু সাবজেক্ট চেঞ্জ করি মিস্টার বাদল। আপনি ঢাকায় জি। এখন বর্তমানে অবস্থান করছেন। বন্যা পরিস্থিতি কি অবস্থা? এখন পানি কি কমে গেছে না ইস ইজ সাস্টেইনিং? পানি পানি কমে গেছে, বা কিছু এলাকায় পানি এখনো অনেক বেশি। আপনি জানেন যে ফারাক্কাবাদে পানি ছেড়ে দেওয়া হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে ওই কয়েকদিন। তবে কিছুটা উন্নতির দিকে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইউরোপ, সারা বিশ্বে মিডল ইস্টে একটা প্রচার আছে যে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড। আমরা শুনেছি, ইদানিং শুনছি কিছুটা বেটার। এই যে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, র‍্যাপ, এগুলার অংশ, এগুলা কিভাবে বাড়ছে না কতটুকু কমছে, একটু যদি ছোট্ট একটা মেসেজ দেন। কারণ আমি মিডিয়াতে বিভিন্নভাবে মেসেজ আসে। যেটা যেটা প্রচার প্রচারণা আছে সেটা ডেফিনেটলি সত্যি নয়। তবে ঘটনা ঘটছে, কিছু কিছু ঘটনা ঘটছে। গত 4 মাস, 4.5 মাস আহ, মানে পরিস্থিতি খুবই ভালো কয়েকটা ঘটনা ছাড়া। একটা মানে যেমন ধরুন যে একটা র্যাট কেস ছাড়া বা দু একটা হত্যা, এগুলো তো বাংলাদেশে সামাজিক জীবনে যেটা সবসময় থাকে, কিন্তু পার্সেন্টেজ বা নাম্বার অফ ঘটনার পরিমাণ অনেক কমে গেছে এই 5 মাস। বাংলাদেশের মানুষের জন্য মানে ইন্টারিম গভর্নমেন্টের থেকে অবস্থা না, এটা আমি ব্যক্তিগত বলতে পারি। বা সোশ্যাল মিডিয়ার প্রচার প্রচারণা ডেফিনেটলি এটা সত্য প্রতিফলন ঘটাচ্ছে না, বা তারা সত্য কথা বলছে না, তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাট প্রকৃত চিত্রটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের থেকে এখনকার অবস্থা ভালো। আমি একটা সেনসিটিভ কোশ্চেন করবো রিগার্ডিং আমাদের মন্ত্রী পরিষদের অনেকগুলো, আমার কয়েকটা বন্ধু আছে মন্ত্রী পরিষদে, নামগুলো আমি ডিসক্লোজ করলাম না ফর দেয়ার সেফটি, বা দেয়ার ভালো জন্য বলার প্রয়োজন নাই। কিন্তু মন্ত্রী পরিষদ দিয়ে আমাদের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এই এলাকায় যেগুলা মানে যেসব জায়গায় খুব ঘোরাফেরা করে লোকজন যারা ম্যাটার করে সরকারে, মন্ত্রীরা খুব ভয়ে আছেন, হুইচ ইজ গুড নিউজ। এরশাদ, প্রেসিডেন্ট এরশাদের আমলে ছিলেন, আমি তখন অনেক ছোট, ওই সময়টা মন্ত্রীরা ভয় পেতেন, এরশাদ কিন্তু সকাল বিকেল মন্ত্রী বাদ দিয়ে দিতেন। এখন মন্ত্রী পরিষদের মন্ত্রীরা নাকি 6 মাসের টাইম বেঁধে দেওয়াতে সারপ্রাইজিংলি যে তদবির বাণিজ্য যারা করেন বা মন্ত্রীদের যারা জ্বালায়, তাদেরকে মন্ত্রীরা কিন্তু একই কথা বলছেন যে আমার এখনই কিছু করে দেওয়ার সময় নাই, এখনো বা হচ্ছে না, আমি দেখছি আমার প্রধানমন্ত্রী আমাকে আই রাখতেছেন আমার পিছনে। আসলে মন্ত্রীরা যদি কাজ করতে না পারে, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ কিন্তু স্থবির হয়ে আছে, এটা কি সত্যি নাকি কাজ ঠিক মতোই হচ্ছে? এগুলা সব প্রপাগান্ডা। মন্ত্রীরা নাকি ভয়ে কাজ করছে না কখন মন্ত্রিত্ব চলে যায়। ডু ইউ থিংক ইটস না, আ ফ্যাক্ট? এটা এটা ফ্যাক্ট না। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করার পর তাদের সবাইকে বলে দিয়েছেন তাদেরকে অবজারভেশনে আসি 6 মান্থের তাদের কাজের মূল্যায়ন করা হবে। আমরা 6 মাস পর্যন্ত দেখতে চাই, কাজ চলছে, কাজ হচ্ছে। তবে এখানে সবাই এদের কারো তো অনেকেরই তো অভিজ্ঞতা ছিল না, পূর্ব অভিজ্ঞতা ছিল না, সুতরাং কাজটা তো বুঝতেও সময় লাগে। তবে কাজের কিছু সমন্বয়হীনতা আছে, বিশেষ করে যেহেতু আপনি জানেন যে 25 আমলের গড়া যে ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেটদের কাজ করতে হচ্ছে। সেখানে আমরা সেগুলো ক্লিন করতে সময় লেগে যাচ্ছে। তারপরে কিছু কিছু মন্ত্রণালয়ের মধ্যে হয়তো লোডটা বেশি হয়ে গেছে। তা আমরা 6 মাস পরে হয়তো একটা বড় ধরনের হিসাবও দেখতে পারবো।
তবে আমাদের যে প্ল্যান, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সময় করে দিয়েছেন যে সকাল 9টার মধ্যে মন্ত্রী পরিষদে তাদেরকে যেতে হয় এবং কে কোথায় কি করছেন এগুলোর উপরে উনি সরাসরি নজর রাখছে। সুতরাং এখানে ফাঁকি দেওয়ার সুযোগ কম। তবে দুর্নীতির যে সমস্ত কিছু কিছু কথাবার্তা হয় এগুলো দুই ধরনের প্রচার প্রচার হচ্ছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফটো কাট করে যে সমস্ত নিউজ গুলো দেয় এগুলো সত্যতা যাচাই করা একটা একটা প্রশ্নবোধক চিহ্ন। আর একটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে যেগুলো প্রচার করা হয় সেগুলো হয়তো আমাদেরকে আমলে নিতেই হবে। তো সেই জায়গাটাতে ভালো কাজের হয়তো মূল্যায়ন পাবেন, আর যারা খারাপ কাজ করবে তাদেরকে ফেলে দিতে হবে। সুতরাং আমরা 6 মাস অপেক্ষা করি। আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি এর উপর নজর রাখছেন এবং যথাযথ মূল্যায়ন করছেন ব্যাপক কাজে। কাজ চলছে, কাজ হচ্ছে। ফ্যাসিস্ট আমলের এই 18 বছরের জঞ্জাল সরাতে একটু সমস্যা হবে। 18 মাসের ইন্টারিম গভর্নমেন্ট এটাকে আরো কঠিন করে দিয়েছে কাজগুলোকে। তো দুটো মিলে এই সবকিছু সরিয়ে আপনি জানেন যে ব্যাংকগুলোকে একদম খালি করে দিয়েছেন, চুরি করে টাকা পয়সা নিয়ে গেছেন। সেই অবস্থাতে এই অর্থনৈতিক যে অবস্থার মধ্যে থেকে একটা রাষ্ট্রকে বিনির্মাণের যে উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এই কাজগুলো সহজ ছিল না এবং সেটা উনি ধীরে ধীরে করে যাচ্ছেন। এবং মন্ত্রী পরিষদে যারা ব্যর্থ হবে তাদের সঙ্গে যেতে হবে, আর যারা সাকসেস হবেন তারা থাকবেন। এটা তো একটা চিরাচরিত নিয়ম। আমার মনে হয় যে সেদিকেই দিকে আগাচ্ছে। এই যে আপনি জনাব বাদল, ইঞ্জিনিয়ার বাদল বলছি, আপনি যে সুন্দরভাবে মুখপাত্রের মতো কথাগুলো বলছেন দলের পক্ষে, আপনি কিন্তু পজিটিভলি কথা বলছেন, আপনি কিন্তু দলেরকে ডিফেন্ড করছেন এখানে বা সরকারকে বিভিন্ন সুন্দরভাবে। এই মুখপাত্রের কাজটা যারা করছেন দলের আসল জায়গাগুলোতে যেখানে সরকার চালাচ্ছে, ওখানে আমি তাদের কটাক্ষ করছি না, তারাও আমরা পছন্দ করি, বাট তারা মনে হয় আপনার মতো করে কানেক্ট করতে পারছে না কথা বলা। যেরকম আমরা উদাহরণ দিচ্ছি যে আপনাকে আপনাকে কিন্তু একজন মুখপাত্র হওয়া উচিত বলে আমি মনে করছি। এখানে আহ, আমার বন্ধু হবে, আমি বন্ধুই বলছি টেলিভিশনে, আমি বললাম না কিছুক্ষণ আগে যে বন্ধু ছিলেন শহীদুদ্দিন চৌধুরী এনি, আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এসেছিলেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব এসেছিলেন। তো দুজনের একটা ব্যাখ্যা দিচ্ছি এখানে আপনার কথা যে বলছেন আপনি যেভাবে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু উনি কিন্তু বাইপাস করে নেতা কর্মীদের ওইভাবে চলে যাওয়ার হয়তো চেষ্টা করেছিলেন, বাট তারা হয়তো কথা বলেছিলেন ওনার হোটেলে গিয়ে। আমি সেই সাবজেক্টে গেলাম না, ওনার উনি আসছিলেন হয়তো পুলিশের কোনো কাজে। কিন্তু জনাব শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে আমাদের মন্ত্রী, বন্ধু মন্ত্রী এসেছিলেন। উনি 1 দিন বা 2 দিন থেকেছেন, কিন্তু কাল আমার সাথে কথা হয়েছে একটু, জাস্ট হ্যালো। কিন্তু এই যে নেতা কর্মীদের সাথে বসে একটা কথা বললেন, কথা বলতে গিয়ে সে এত চমৎকারভাবে, আমি তাকে খুশি করার জন্য বলছি না, ভিডিওটা সেও দেখবে বা দেখছি এখন। আপনি সে যে কথাগুলো বললো এনি, আই এম প্রাউড অফ হিম। বন্ধুরে বলছি, বন্ধু তোমার আমি প্রাউড, কারণ এইভাবে যে সরকারের পক্ষে, এবং উনি তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ মন্ত্রী হতে হতো এই খালকাটা মালকাটা এগুলো নিয়ে ওনার সাথে খুব চলাফেরা করা হচ্ছে, এবং সে খুব কাছে থেকে মন্ত্রী দেখছে প্রধানমন্ত্রীর কাজগুলা। হি হি আউটলাইন ইয়েস্টারডে মিস্টার বাদল ফ্যান্টাস্টিক ওয়ে। এটা আমার লংটা রেখেছে, কারণ মানুষ জানতে চায়। যখন বিদেশে এই প্রথম 2টা মন্ত্রী আসলো, অন্যান্য কারা আসছে জানি না, ভিজুয়াল হয়েছেন নেতা কর্মীদের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা এবং ফুললি কথা বলেছেন প্রায় 20 মিনিটের মতো পার্টির অ্যাফিলিয়েশন নিয়ে। সে চৌধুরী এনি আমি খুব ভালো লেগেছে, আমি না করলে কিন্তু বদনাম করতাম। এখন কথাগুলো বলার মাঝে কিছু কথা ছিল সরকার কিভাবে চলছে, এটা মানুষের জানা দরকার। যে আপনি বললেন যে এইভাবে করছে উনি, সময় বেঁধে দিয়েছেন, সবাই সবাই জানে। কিন্তু আমরা এভরিডে আমরা কিন্তু টুথব্রাশ করি মিস্টার বাদল, আমাদের মেসেজটাও এভরিডে দিতে হবে। আপনার এই যে যেই ঘটনায় ঘটে তারপর কোনো মেসেজ দেয় বাজারে, আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী সব করতে হবে কেন? ওনাকে ব্রিফ করতে হয়, উনি টিস্যুটা পকেটে নিলেন, দেখালো যে কিভাবে টিস্যু ব্যবহার করতে হয়। উনি বিদেশি ছিলেন, দ্যাটস হোয়াট উই ডু হিয়ার অ্যাজ ওয়েল। জাপানে ছিলাম আমি, কিভাবে ময়লাটা সিঙ্গাপুরে আপনি একদম পাশে ময়লাটা রাস্তা থেকে উঠে ফেলে ওরা। এই কাজগুলো প্রধানমন্ত্রী করছে, বাকিরা করছে না। কোনো মন্ত্রীরা ওরকম ভিজুয়াল দেখা যায় না যে টিস্যুটা পকেটে ঢুকাচ্ছে। মন্ত্রী দেখা যায় না ওনার মতো টাই ছেড়ে শুধু শার্ট পরছে, আপনি পরে আছেন। আমি এখন অনেক অনুষ্ঠানে টাইটে পরে যাই না, অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী পরে নাই, আমরা দেখি সাদা শার্ট আর ব্লেজার পরে যাই। সো আমি বলছি যে মন্ত্রী যেভাবে কাজ করছে, প্রধানমন্ত্রীকে ফলো করা উচিত সবার, যে এই কৃচ্ছতা সাধন। ওনাকে সারা বিশ্বের বাংলাদেশি বলবো না, আমাদেরও পারিবারিক কিছু আওয়ামী লীগের লোক যে নাই তা না বাদল ভাই। আমার কঠোর কিছু আওয়ামী লীগের ফ্যামিলি মেম্বাররা আছেন। একটা বিয়ের অনুষ্ঠান ছিল কানাডায়। সো আমি, আমার ওয়াইফ গেল একদিকে বিয়ে, আর আমি ছিলাম, আমাদের এলাকায় একটা বিয়ে ছিল ওয়াশিংটনে, আমরা যেতে পারি না একসাথে 2 জায়গায়। সো আমি জিজ্ঞেস করলাম তোমার আওয়ামী পন্থী আত্মীয় স্বজনদের একটু মেসেজ দাও,
কি বলে জানেন? দর্শক আপনারা শুনবেন, দে অল লাভ তারেক রহমান। তারা বিএনপি সরকারের এই প্রধানমন্ত্রীকে কঠোর আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, ঝগড়া বেঁধে যায় চায়ের আসরে, তারাও বলছে হি ইজ ডিফারেন্ট, দ্যাটস অল উই ওয়ান্ট টু হিয়ার। বাবু ভাই, আপনি যে মানুষটার খুব কাছে থেকে জানেন, আপনার আত্মীয়, এবং আমিও তাকে কাছে থেকে দেখেছি। যে মানুষটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, যে মানুষটা রেশমতি বেগম খালেদা জিয়ার ছেলে, এবং একই সাথে যে মানুষটা ডক্টর জুবাইদুর রহমানের মতো একজন স্ত্রী যার আছেন, এবং আপনি আপনার খালা হচ্ছেন তার শাশুড়ি, তার শ্বশুরকে আপনার খালু তার শ্বশুর, এই যে সমন্বয়, কেন তারেক রহমান সাহেবের যে বেড়ে ওঠা, তার যে জীবন, তার সংগ্রাম, তার যে দীর্ঘ পরিক্রম, তার যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, এবং দীর্ঘদিন লন্ডনে বসবাস, এবং তার যে মানুষকে ভালোবাসা, মানুষের জন্য যে রাজনৈতিক যে জীবন সংগ্রাম, এটা কিন্তু একদিন উনি তারেক রহমান হন নাই। তার এই তারেক রহমান হয়ে ওঠা, এবং তার যে বিনয়ী ব্যবহার, তার কথাবার্তা, আচার আচরণ, তার এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহজ সরল, এটা কিন্তু একদিনে হয় নাই। দীর্ঘদিন ভাবে তার পারিবারিক সামাজিক শিক্ষার থেকে সেটা হয়েছেন। তারেক রহমান সাহেব থেকে মানুষ শিখতেছেন, আমাদের নেতা কর্মীরাও শিখছেন। আপনি দেখেন, এই যে তার স্বাভাবিক জীবনযাপন, তার যে কৃচ্ছতা সাধন, আজকের সমন্বয়বর্তিতা, এগুলো সবই বাংলাদেশের মানুষকে আশার আলো দেখাচ্ছে। আপনি শুনলে কয়দিন আগে দেখবেন যে প্রতিদিনে যে শেখ হাসিনার প্রতিদিনে নাকি তার 35 কোটি টাকা, আর কি 35 লাখ টাকা তার প্রতিদিনে খাবারের বিল হতো তার বাড়িতে। তো এই যে অবস্থান, সেই অবস্থানকে পরিবর্তন আনতে হলে সে নিজ ঘর থেকেই আনতে হয়, মানুষ বলে। সেটাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেখিয়েছেন। উনি দেখিয়েছেন যে ইচ্ছাটা কিভাবে সাধন করতে হয়, রাষ্ট্রের মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, এবং রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করতে হয়। আজকের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এই যে দিচ্ছেন উনি, এগুলো থেকে কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মধ্যে একটা মানে নতুন একটা প্রত্যাশার একটা জাগ্রত হয়েছেন। আজকে আপনি শহীদুদ্দিন চৌধুরী এর কথা বললেন, আমরা একই সমসাময়িক, আমাদেরই ক্লাসমেট, আমরা একই ব্যাচ, আমরা জানি, খুব কাছে থেকে দেখেছি। কারণ তারা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নিজের হাতেই উনি দীক্ষা নিয়েছেন সবাই, এবং সবাই একসাথে কাজ করছেন। এর মধ্যে সবাই যে ভালো করবেন, সব মানুষের এক হয় না, সব মানুষের সৎ হয় না, কেউ না কেউ তো হয়তো খারাপ করবেন। যারা খারাপ করবেন তারা সরে যাবেন, যারা ভালো করবেন তারা থাকবেন। আমরা সেই প্রত্যাশা করছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই আশার বাণী আমাদেরকে শুনিয়েছেন, এবং সেই প্ল্যানের কথা উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সেই প্ল্যান মতো উনি কাজ করছেন। এবং আমি খুবই আশাবাদী যে উনি খুব শীঘ্রই বাংলাদেশের মানুষকে সেটা পরিপূর্ণভাবে দেখাতে পারবেন। আমরা মাত্র 4-5 মাস আগে দেখলাম, এর মধ্যে আমরা অনেক কিছু দেখেছি নতুনত্ব, যেটা অতীতে কখনো বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর আর কোন রাষ্ট্রপ্রধান দেখাতে পারেননি। সেটা উনি ইতিমধ্যেই দেখিয়েছেন। আমরা তার সেই কর্মকাণ্ডের উপরে বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই। ইনশাল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ উনি উপহার দিবেন আমাদেরকে। আমরা হু ইউ আর বলতে বলতে ইঞ্জিনিয়ার বাদরুর রহমান আমরা চলে গেছি, কিন্তু আপনার নামও খান আছে কিন্তু, ওকে, সব খান একসাথে। আমরাও কিন্তু চলে গেছি রাজনীতিতে পুরোপুরি। আমি কিন্তু রাজনীতি টকশোই করেছি বছরের পর বছর, বাট এই হু ইউ আরটা খুব বাজারে খাচ্ছে। এটা নিয়ে আমি একটু এপিসোড চেঞ্জ করেছি, বাট এই এপিসোডটা হু ইউ আর আর থাকে নাই, এটা রাজনীতি বক্তব্য হয়ে যাচ্ছে সব। জাস্ট ছোট্ট একটা যেখানে ব্যবসা যেখানে যেখানে শরাফত বাবু কথা বলবেন, যেখানে বাদল খান কথা বলবেন, সেখানে রাজনীতি থাকবে না, এটা রাজনীতি হতে পারে থাকবেই না। দ্যাটস নাইস, দ্যাটস এ নাইস কমেন্ট ফ্রম ইউ, থ্যাংক ইউ। আপনার পরিবারের অনুষ্ঠানে দেখলে খুব খুশি হবে যে আমরা অনেকগুলা কথা নিয়ে গেছি, যেগুলা পরিবার ইনভলভ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট করে সময় করে আমরা এটা শেষ করবো উইদিন 3-4 মিনিটস। আপনি যদি এটা ভেরি সেন্সিটিভ সাবজেক্ট বলবো আবার, বিদেশি বিনিয়োগ। আমি আমেরিকায় থাকি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা বিনিয়োগ, একটা বড় জায়গা, এখানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF সব এখানেই, এবং ব্যবসায়ীরা এখানে ঘুরতে আসে, বাচ্চাদের পড়াশোনা বলেন আর নিজেদের ট্রাভেল বলেন, বেশ আনাগোনা হয়। আমাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে আলাদিন নামে, বিভিন্ন ব্যবসায়ীর সাথে, ওখানে অনেকেই খেতে আসে, খবর পাই যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে, প্ল্যান কি। আপনাকে বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিলেন নট দ্যাট লং এগো, যে 1.5 ইনসেন্টিভ যেভাবেই নিতে চাই দিবে, এটাকে যেভাবে বলা যাক প্যাকেজের ভিতরে গভর্নমেন্ট দিবে। এতে করে কিন্তু আমি সহ, আই রিপিট এগেন, আমি সহ, আপনি সহ, বিদেশে যারা থাকি বা ছিলাম বা আছে যারা,
প্রত্যেকের জন্য বলছি যে এটা there is a opportunity because গোল্ডেন অপরচুনিটি। আমরা আমার বন্ধু এন্ডিকে ফোন করতে হবে না, আমার বন্ধু সুমনকে ফোন করতে হবে না, আমার বন্ধু অমুক, একটা উদাহরণ দিচ্ছি, জাকারিয়া সুমন বলছি, পুরা নাম বলি মন্ত্রী হয়ে গেছে এখন। So এরকম অনেকেই আছে যারা বন্ধু হলে, পরিচিত হলে একটা এই জায়গায় একটু হেল্প করো, এই জায়গাটা করো, সেটা করতে হচ্ছে না বলে আমার মনে হচ্ছে বিদেশিদের জন্য। কারণ ইনসেন্টিভ যদি দিয়ে দেয় আপনি, ইউ ক্যান আর্ন পজিটিভলি মানি ফ্রম দোজ এরিয়াস এনিওয়ে। সো আপনারা মানে আমরা ঝাঁপিয়ে পড়েছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ব্রিং সাম স্ট্রং। এবার আসলে আপনার সাথে কথা হলে বলবো, আমি টেলিভিশনে বলতে পারবো না, সিক্রেট বলা যায় না। আপনাদের মালয়েশিয়া থেকে আপনারা কেমন অপরচুনিটি পাচ্ছেন বলে মনে হচ্ছে? আমি মালয়েশিয়া থেকে এই মাসে আমেরিকা থেকে প্রচুর আসবে, কথা দিলাম ইনশাআল্লাহ। মালয়েশিয়া থেকে এই মাসে মালয়েশিয়া থেকে ইতিমধ্যে অনেকে এসেছেন, আসছেন। ইভেন আমার সাথেও $10 বিলিয়ন একটা প্রপোজাল নিয়ে একটা গ্রুপ এই মাসেই মালয়েশিয়া থেকে আসতেছেন, এবং মালয়েশিয়া, চায়না এবং অভিনন্দন। জাপান থেকে আমাদের একটা ডেলিগেশন আসবে 19 তারিখে এই মাসেই। তারাও প্রায় আপনি জাপানটা $5 বিলিয়ন। বললেন, আমি জাপান যাচ্ছি কিন্তু এই উইদিন 10 ডেজ। হঠাৎ জাপান চলে আসলো। হ্যাঁ, জাপান থেকেও আসছে, গুড। জাপান থেকে 5 বিলিয়ন, মালয়েশিয়া এবং চায়না জয়েন্ট ভেঞ্চার থেকে আসবেন 23 বিলিয়ন। 15 বিলিয়নের একটা এই মাসে আসবে একটা একটা গ্রুপ, তারা এই দেশে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এবং এই ঘোষণার পরে 1.5% ইনসেন্টিভ ঘোষণার পরে সৎ পথে বিদেশে যারা প্রবাসীরা আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, তাদের জন্য ইটস এ গোল্ডেন অপরচুনিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আমি বিশ্বাস করি যারা প্রবাসে আছেন, আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ প্রবাসী যারা বাংলাদেশে আছেন, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, তারা বাংলাদেশে আরো বেশি বেশি বিনিয়োগ নিয়ে আসবেন, এবং বাংলাদেশেরও কাজে লাগবে, বাংলাদেশ জনগণের কাজে লাগবে, এবং নিজেরও ব্যক্তিগতভাবে অনেক অর্থনৈতিক ভাবে সহযোগিতা তারা পাবেন। 1.5% ইনসেন্টিভ ইজ এ বিগ অ্যামাউন্ট অফ, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো আমরা মনে করি যে বাংলাদেশ, ফরেন ইনভেস্টর্স, ইয়েস। ইয়েস ইয়েস, ফর দ্য ইনভেস্টমেন্ট, টোটাল আমরা ইনভেস্টমেন্ট। অনুষ্ঠান থেকে সবাইকে বলছি, যারা দেখবেন বা দেখছেন, আমাদের দলীয় হন, নির্দলীয় হন, যারা দেশকে ভালোবাসেন, হু ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য বিজনেস কমিউনিটি, আপনারা বিদেশি বিনিয়োগ চেষ্টা করেন। দেশটাকে পরিবর্তন করার একটা সুযোগ করে দিয়েছেন যে বিদেশি বিনিয়োগ ছাড়া দেশ, অনেক বড় বড় বিনিয়োগ গাড়িরা যেতে চাচ্ছে না, স্টেবল নাই দেশ, দেশে হরতাল, মারামারি, আহাজারি, এখন শান্তি বর্জন বিরাজ করছেন। আপনারা আপনাদের যেই যেই জায়গা থেকে আছেন, যেই যে দেশ থেকে আছেন, আপনারা বিনিয়োগ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা আপনাদের জন্য বলছি, যারা দেখছেন বা দেখবেন। সো উইথ দ্যাট নোট আজকে আমরা এখানে শেষ করার মতো যাচ্ছি। আপনি শুধু দর্শকদেরকে একটু ধন্যবাদ জানাবেন, মিস্টার বাদল। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যারা বিদেশে থাকি, মানে প্রবাসী হিসেবে যাদের পরিচিত আছে, তাদের আরো একটা বড় পরিচয় আছে রেমিটেন্স যোদ্ধা। আমি বিদেশে অবস্থানরত সকল রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীদেরকে বলবো, এই দেশটা হচ্ছে আমাদের। এই দেশে আমাদের পূর্বপুরুষরা থেকেছেন, আমাদের মা বাবারা থাকছেন, এখন অনেক আত্মস্বজন থাকছেন, বাংলাদেশের জনগণ থাকছেন। বাংলাদেশের জনগণ বাংলাদেশে যেমন একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়, আমরা প্রবাসীরাও বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে উন্নতি এবং উন্নয়নের গল্প থাকবে, যেখানে সুশাসন থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে থাকবে না কোনো রকম স্বৈর শাসন বা ফ্যাসিস্ট শাসনের কোনো আলামত। আমরা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি প্ল্যান নিয়েছেন বাংলাদেশকে গড়ার, আমরা সেই বাংলাদেশ গড়ার সাথে সবাই একত্রতা ঘোষণা করি। আমরা সহযোগিতা দেই প্রবাসীরা, যাতে বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ হয়, যেখানে আমাদেরই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং বাংলাদেশের জনগণ সুন্দরভাবে সুখীভাবে বসবাস করবে। এবং আমরা যারা দেশে ফেরত আসতে চাই, আমরাও যেন সেই সুন্দর বাংলাদেশে ফেরত আসতে পারি, সেই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার প্রতি আমার দোয়া থাকলো, এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। চমৎকার বললেন, চমৎকার বললেন। উইথ দ্যাট নোট দর্শক, আজকে আমাদের অতিথি ইঞ্জিনিয়ার বাদরুর রহমান খান চমৎকার কিছু মেসেজ দিয়েছেন। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন, মেসেজটা সবার কাছে যাওয়া প্রয়োজন। উইথ দ্যাট নোট আমরা আবারও আরেক বুধবারে আসবো আরেকজন অতিথিকে নিয়ে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।